হ্যালো, সবাইকে শুভেচ্ছা। ওয়েলকাম টু দিস লেকচার। আমরা গত ক্লাসে আমরা প্রবাবিলিটি নিয়ে কথা বলা আরম্ভ করেছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে। তো গত ক্লাসে আমরা কম্পাউন্ড প্রবলেম নিয়ে কম্পাউন্ড ইভেন্ট নিয়ে কথা বলেছি। কম্পাউন্ড ইভেন্টে আমরা ইউনিয়ন অফ টু ইভেন্টস এ অ্যান্ড বি ওটা নিয়ে আমরা কথা বলেছি এবং দেখেছি probability of A union B is equal to probability of A plus probability of B minus probability of A intersection B। ওটা এই সমস্ত রিভিউতে আমরা পরে যাব। আজকে আমরা আগাবো এবং আমরা আজকে ইন্টারসেকশনের প্রবাবিলিটি নিয়ে কথা বলবো, probability of A intersection B। তবে ওটা নিয়ে কথা বলার জন্য আমাদের আগাতে হবে সামথিং এক্সকিউজ মি নতুন একটা অন্য ধরনের একটা কনসেপ্ট, কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটির থ্রুতে আমাদেরকে আগাতে হবে। তো কন্ডিশনাল প্রবাবিলিটিতে কি, এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে কথা বলা আরম্ভ করি। উই এম্বার্ক আপন ফাইন্ডিং দ্য এক্সপ্রেশন ফর এ ইন্টারসেকশন বি। টু ডু দ্যাট উই নিড টু স্টাডি দ্য কনসেপ্ট অফ কন্ডিশনাল প্রবাবিলিটি। এবং এটা বোঝার জন্য আমরা টু রোলস অফ এ ফেয়ার ডাইস এই প্রবলেমটাতে আমরা আবার রিভিজিট করি। সো একটা ছক্কার গুটিকে আমি দুবার রোল করেছি এবং স্পেসটা আমরা দেখেছিলাম। এখন আমি দুটো ইভেন্ট আমি ডিফাইন করছি। এ, টু রোলস আর সেম, আর বি, সাম অফ দ্য টু রোলস ইজ এট লিস্ট 8। টু রোলস আর সেম, সাম অফ দ্য টু রোলস ইজ এট লিস্ট 8। ব্যাপারটা অনেকটা এরকম যে আমি রোল করতেছি কিন্তু তোমরা সামনে বসে আছো, তোমরা জানো না কি ঘটছে। ওকে, সো কী হচ্ছে আমি দেখছি। তো এভাবে আমি দুটো ইভেন্ট আমি ডিফাইন করলাম। টু রোলস আর সেম, সাম অফ দ্য টু রোলস ইজ এট লিস্ট। এখন আমরা এর প্রবাবিলিটি জানি, বির প্রবাবিলিটি জানি। টু রোলস আর সেম, এ দুটো 6/36। সাম অফ দ্য টু রোলস ইজ এট লিস্ট 8। At least 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে আমরা প্রবাবিলিটি আমরা জানি আমরা। ওকে, আচ্ছা, এখন দুবার রোল করেছি। এখন অনেকটা এরকম বললাম না যে তুমি জানো না কি ঘটছে। তো অনেকটা এরকম যে দুবার রোল করে আমি বলবো আবার এ আবার বি, দুবার রোল করে আমি তোমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেব। এই জানো, ইনফরমেশন দিচ্ছি, দুটো সেম আসছে। ওকে, আচ্ছা, আমি এখানে একটু ড্র করি। দিস ইজ এ, আর বি। ওকে, এ আর বি। ওকে, এখন আমি তোমাকে একটা এডিশনাল ইনফরমেশন দিলাম। ওকে, যে জানো দুটো রোল সেম হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে আমার যা ঘটেছে সেটা হচ্ছে এখানে এর ভিতরে ঘটেছে। এর ভিতরে ঘটেছে এ 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, এটা ভেতরেই ঘটেছে। এখন যদি আমি বলি যে সাম অফ দ্য টু রোলস ইজ এট লিস্ট 8, কত, তখন তুমি কিন্তু এখন আর পুরোটাতে আর খুঁজবা না। যেহেতু এই টু রোলস আর সেম ঘটে গেছে, এটার ভিতরে তুমি এখন খুঁজবা যে sum of the two rows is at least 8, কতটুকু। Therefore this is where this has happened. হয়তো আমার 4 4 পড়েছে, 5 5 পড়েছে, অথবা 6 6 পড়েছে। আবার বলি আমি, কালার কিভাবে
স্যার ওইখানে যে জায়গায় এটাতে আবার Okay, so two rows are same. Two rows are same. Sum of the two rows is at least 8. So this is A and this is B. আমি additional বলে দিলাম, এই জানো two rows are same. তার মানে যা ঘটা এখানে ঘটেছে। এখন যদি আমি বলি, প্রশ্ন করি তোমাকে, the sum of the two rows is at least 8, তাহলে তুমি জানো যে এটা ঘটে নাই, এটা ঘটে নাই, তাহলে তুমি যা এই যে টু রোজ আর সেম, এটার ভেতরে এখন তুমি বি খুঁজবা। এটার ভেতরে বি হচ্ছে 4 4 5 5 6 6. So meaning that you have been told sum of the two rows is at least 8. Now you want to find the probability of event A. B ঘটে গেছে, এর probability আমি বের করব। এটাকে আমরা দেখি probability of A given that B has happened. A given that B has happened, আমি একটা vertical bar দিব, given that B has happened, written as A given B, probability of A given B. এটাকে বলা হয় conditional probability. এটাকে বলা হয় conditional probability. We computed earlier that probability of B earlier in space was used to compute 36 elements. So this is probability of B, probability of A. So B এর ভিতরে যদি আমি এখন A কে খুঁজি, আমি যদি পিছনে যাই, B has happened. B ঘটে গেছে, B এর ভিতরে A হচ্ছে এখানে, B এর ভিতরে A, ওকে? তাহলে এখন আমি B এর ভিতরে A খুঁজবো, B এর ভিতরে A, তিনটা ইভেন্ট আছে, ওকে? এবং যেহেতু B ঘটে গেছে, B এর ভিতরে আমার 15টা ইভেন্ট আছে, সো দ্য প্রবাবিলিটি অফ A given B is 3/15. Probability of A given B is 3/15. এখন এটাকে যদি আমি একটু ফর্মালাইজ করি, তাহলে আমি দেখব এই যে 3 ইভেন্টস, তিনটা ইভেন্ট, এটা কিন্তু A ইন্টারসেকশন B, এটা A ইন্টারসেকশন B। তাহলে আমি এটাকে লিখতে পাবো এখন probability of A intersection B, A given B is number of elements in A given B divided by number of elements in B. Number of elements A intersection B, সব কিছু করার পর I come to probability of A intersection B divided by probability of B. Therefore, to formalize this, probability of A given B is probability of A intersection B divided by probability of B, এবং এখান থেকে আমি পাই probability of A intersection B is probability of A given B times B. তোমরা যারা প্রবাবিলিটি করে আসছো আগে, ইন্টারসেকশনের ফর্মুলা তোমরা এটা দেখো নাই, একটু সিম্পলিফাইড ভার্সনটা তোমরা দেখবে, আমরা ওটাতেও আসবো। আচ্ছা, এখন সেট থিওরিতে এটা যদি আমার A হয় আর এটা যদি আমার B হয়, এটা আমার A ইন্টারসেকশন B, তাহলে আমরা জানি A ইন্টারসেকশন B is also equal to B intersection A. এটাকে আমরা বলি that the operation is commutative, ওকে? এখন A intersection B যদি A given B times B, and because intersection is a commutative operation, তাহলে probability of A intersection B is also equal to probability of B intersection A. A intersection B is also equal to probability of B intersection A, এবং এখান থেকে আসে পরে আমাদের অনেক কাজে আসবে এটা। A intersection B is equal to B intersection A, A given B times B, or B intersection A is B given A times A. Therefore, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন, probability of A given B times B is equal to probability of B given A times A. অনেক কাজে আসবে এটা, ওকে? একটু কমপ্লিকেটেড মনে হলেও কোনো উপায় নেই, এটা নিয়ে কাজ করতে হবে আমাদের।
Example. Cold solder and wrong components are two most common type of production defects in printed circuit board. অনেক কিছু আছে এখানে, একটু জানা দরকার এগুলো। কোল্ড সোল্ডার কি জিনিস, রং কম্পোনেন্ট কি জিনিস, প্রিন্টেড সার্কিট বোর্ড কি জিনিস। না জানলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু জানা ভালো। অনেকে হয়তো তোমরা সোল্ডারিং করেছো বা সোল্ডারিং করতে দেখেছো। তো তোমরা হয়তো দেখেছো যে সোল্ডারিং করার আগে যারা সোল্ডারিং করে তারা ওই মেটালটাকে একটু পরিষ্কার করে। ওকে, জেনে রাখো, তোমরাও যদি কোনো দিন করো, তোমরাও করবা, ওটা পরিষ্কার করে খুব লো ইন্টেন্সিটি অ্যাসিড দিয়ে। কেয়ারফুল থাকবা পরিষ্কার করার সময়। তাই এনিওয়েজ ওটা পরিষ্কার করা হয় জায়গাটাকে পরিষ্কার করার জন্য। তো জায়গাটা যদি ঠিকমতো, মেটালটা যদি ঠিকমতো পরিষ্কার না হয় আর আমি যদি সোল্ডারিং করি, তাহলে কন্ট্যাক্ট হয় না, এবং কন্ট্যাক্ট না হওয়াটাকে কোল্ড সোল্ডার বলে। যে আমি সোল্ডারিং করে ফেলেছি কিন্তু কন্ট্যাক্ট হয় নাই, ওটাকে কোল্ড সোল্ডারিং বলে। আর রং কম্পোনেন্ট তো বোঝাই যাচ্ছে, আমার লাগাবার কথা 5 ওহম, আমি লাগিয়েছি 10 ওহম, রং কম্পোনেন্ট। আর প্রিন্টেড সার্কিট বোর্ড, অনেকে তোমরা ইলেকট্রনিক্সের জিনিসপত্র খুললে তোমরা দেখবে যে সবুজ একটা বোর্ড থাকে যার ভেতরে অনেক কম্পোনেন্ট লাগানো থাকে, ওগুলোকে প্রিন্টেড সার্কিট বোর্ড বলে। এখন অঙ্কে আসা হয়। ইন আ ব্যাচ অফ 364 PCBs, 364টা পিসিবি, it was found that 17 have cold solder defect, 17টাতে cold solder defect আছে, 14 have wrong component defect, 14 have wrong component defect, and 8 have both cold solder and wrong component. Okay, 17 have cold solder, 14 have wrong component, and 8 have both কোল্ড সোল্ডারের রং কম্পোনেন্ট। তাহলে আমি যদি এইভাবে সেট তৈরি করি, ওকে, 17, 14 আর মাঝখানে ইন্টারসেকশন হচ্ছে আমার 8, আমার মনে আমরা এটা বুঝতে পারবো যে আমার কোল্ড সোল্ডার ডিফেক্ট 17 আছে, রং কম্পোনেন্ট ডিফেক্ট 14 আছে, আর 8টাতে কোল্ড সোল্ডারও আছে, রং কম্পোনেন্টও আছে। ওকে, এখন বলা হচ্ছে, এক্সকিউজ মি, ইফ আ পিসিবি ইজ চোজেন অ্যাট র্যান্ডাম, একটা পিসিবি আমি র্যান্ডামলি চুজ করলাম, অ্যান্ড ইফ দ্য পিসিবি ইজ ফাউন্ড টু হ্যাভ কোল্ড সোল্ডার, পিসিবিতে কোল্ড সোল্ডার আমি অলরেডি পেয়ে গেছি, পিসিবিতে কোল্ড সোল্ডার আমি অলরেডি পেয়ে গেছি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে ওই পিসিবিতে আমি রং কম্পোনেন্টটা পাবো? তো পিসিবিতে যদি আমি কোল্ড সোল্ডার পেয়ে যাই, তার অর্থ হচ্ছে যে আমি এখানে আছি, আমি এখানে আছি, আমি এই 17-র ভিতরে আছি। তা এখন 17-র ভিতরে রং কম্পোনেন্ট কয়টাতে আছে? 8টাতে আছে। দেয়ারফর যেহেতু আমাকে বলা হয়েছে যে কোল্ড সোল্ডার অলরেডি পাওয়া গেছে, তার মানে সব পিসিবি নিয়ে আমাকে চিন্তা করার কোনো দরকার নাই। দেয়ারফর দ্য প্রবাবিলিটি would be 8/17. তো আমরা দুটো ইভেন্ট আমরা ডিফাইন করছি, পিসিবি হ্যাজ কোল্ড সোল্ডার ডিফেক্ট, পিসিবি হ্যাজ রং কম্পোনেন্ট ডিফেক্ট। I want to find out the probability of B, wrong component defect given that the PCB has cold solder defect, এবং this will be 8/364, 17 by probability of B given A is, therefore probability of B given A is 8/17. Okay, ঠিক আছে। আমার এখানে একটা কারেকশন হবে, এটা সরি, আমার এখানে একটা কারেকশন হবে, দিস ইজ বি ইন্টারসেকশন এ, এটা ঠিক করে নেওয়া উচিত ছিল আমার। সো প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ ইজ 8/364, প্রবাবিলিটি অফ এ ইজ 17/64, সো প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইজ 8/17। ওকে, আরেকটা এক্সাম্পল, এবং এটাতে আমরা আরেকটা জিনিস দেখব। Let us consider the example of rolling of a fair dice twice. আমরা অন্য একটা কনসেপ্টে যাচ্ছি। তা আমরা এই স্পেসটা আমরা দেখেছি 1 1 1 2 2 1 1, ঠিক আছে। আমি দুটো ইভেন্ট ডিফাইন করছি। ফার্স্ট রোল ইজ 1, সো ফার্স্ট রোল ইজ 1, আমি লিখে দিয়েছি দিস ইজ এ, অ্যান্ড
B, second role also shows a 1. Second role is 1. দুবার রোল করেছি, ফার্স্ট রোল ইজ 1, একটা ইভেন্ট B, সেকেন্ড রোল ইজ 1. আমি বের করতে চাই হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি B given A. আমরা একটু বুঝি যে এটার অর্থ কি। এটার অর্থ হচ্ছে যে সেকেন্ড রোল ইজ 1, দ্বিতীয়বার 1 পড়েছে, given that the first roll was 1. Given that the first roll was 1, what is the probability second roll is 1? So, first roll 1, this is, এটা অলরেডি ঘটে গেছে, প্রথমবার 1 পড়েছে। এখন প্রথমবার 1 পড়াতে দ্বিতীয়বার 1 পড়বে, what is the probability? I am looking at this, 1, 1. Okay? So, this will be 1 event divided by 6, 1 by 6. Just to follow করা আমার সাথে। From our earlier expression, probability of B given A is probability of B intersection A divided by A, 1 by 36, 1 by 6. It will come to 1 by 6. 1 by 6. Okay? এখন আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে যে probability of A কত? 1 by 6. আর probability of B কত? Also 1 by 6. এখন দেখো, probability of B is 1 by 6. আর probability of B given A is also 1 by 6. তার মানে আমি যে তোমাকে বলেছি যে A ঘটে গেছে, এই ইনফরমেশনটা তোমার কোনো ইফেক্ট হচ্ছে না, কাজে আসছে না, আমি এটা বলবো না। এই ইনফরমেশনের কোনো ইম্প্যাক্ট নাই। তার মানে এইটা যদি আমি তোমাকে বলি যে প্রথমবারে 1 পড়েছে, আর যদি না বলি, তুমি যদি না জানো, তোমার প্রবাবিলিটি সেম থাকছে। আবার আমি বলছি, আমি যদি তোমাকে জানাই যে প্রথমবার 1 পড়েছে, তা দ্বিতীয়বার 1 পড়বে, প্রবাবিলিটি তোমার আসে 1 by 6। আর আমি যদি তোমাকে না জানাই যে প্রথমবার 1 পড়েছে, তাতেও তোমার প্রবাবিলিটি আসে 1 by 6. So, therefore, interestingly, for this problem, we observe the probability of B given A is probability of B. This means that the additional information regarding A has no effect on the probability of B. এই ধরনের কেসগুলোকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। যে একটা ঘটার সাথে যদি আরেকটার কোনো সম্পর্ক নাই, তাহলে এগুলোকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ডেফিনেশন: if the occurrence of event A has no influence on the occurrence of event B, then the events A and B are regarded as independent events. এবং এই ক্ষেত্রে আমার probability of A given B is probability of A, and probability of A intersection B is probability of A times probability of B. আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করব। আমরা দেখি আমরা কিছু অ্যাক্সিওমস, কিছু ফ্যাক্টস আর কি, সবগুলো এখানে মোটামুটি লজিক্যাল হবে, কিছু খুব ইম্পর্টেন্ট হবে। প্রবাবিলিটি সবসময় 0 এবং 1-এর ভিতরে থাকবে। ওকে? প্রবাবিলিটি সবসময় 0 এবং 1-এর ভিতরে থাকবে। 0ও হতে পারে, 1ও হতে পারে। স্পেসের প্রবাবিলিটি, যা যা ঘটবে আমার এক্সপেরিমেন্টের, স্পেসের প্রবাবিলিটি সবসময় 1 হবে। একটু লম্বা এক্সপ্রেশন, আমি একটু পড়ব এটা। ফর এনি সিকোয়েন্স অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, আমরা দেখেছিলাম ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B ইজ প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B। যদি A B যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে দুটো ইভেন্টের ইউনিয়ন, দুটো ইভেন্টকে যোগ করা, এটাকে আমি এক্সটেন্ড করে আমি বলবো যে ফর সিকোয়েন্স অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, যেহেতু ইন্টারসেকশন আমার নাল সেট হবে, তাহলে probability of union will always be equal to summation of the probability. Probability of the union will be equal to sum of the probability. And for any sequence of independent events, probability of intersection will be equal to probability of product. আমার এখানে একটা ভুল আছে, এটা মিউচুয়াল এক্সক্লুসিভ হবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট হবে।
probability of the intersection would be equal to product of the probability. এটা খুব ইম্পর্টেন্ট। আমার যদি একটা ইভেন্ট হয় ই, একটা ইভেন্ট যদি আমার ই হয়, তাহলে এটা হবে আমার ই প্রাইম কমপ্লিমেন্টারি, দুটা ইউনিয়ন ই ইউনিয়ন ই প্রাইম will always be equal to the space, and probability of the space সবসময় আমার 1 হবে। ওখান থেকে আমি লিখব probability of space will be probability of E plus probability of E prime is equal to 1. Therefore এইটা কিন্তু খুব সিম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি, যে কোনো ঘটনার ইভেন্টের প্রবাবিলিটি will be equal to 1 minus probability of E prime। কথা বললে অনেকটা এরকম হবে যে ঘটনাটা ঘটবে, এটার প্রবাবিলিটি সবসময় 1 মাইনাস প্রবাবিলিটি ঘটনা ঘটবে না। দ্য প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইজ অলওয়েজ ইকুয়াল টু 1 মাইনাস probability of not happening. Okay? The last expression will be immensely useful in certain cases. অনেক সময় আমরা দেখব, কয়েকটা ক্লাস পরে দেখব, যে কোনো কারণে আমি ইভেন্টের প্রবাবিলিটি আমি বের করতে পারবো না, ইভেন্টের প্রবাবিলিটি আমি বের করতে পারবো না। দেয়ারফর আমি ইভেন্টের প্রবাবিলিটি বের করবো, ইভেন্ট না ঘটার প্রবাবিলিটি বের করে 1 থেকে মাইনাস করে আমরা দেখব এটা। ওকে, আমরা একটু খুব ক্লাসিক একটা এক্সাম্পলে আসি। আমরা একটা বক্সের ভিতরে 8 রেড, 10 গ্রিন, 6 হোয়াইট, 4 ব্লু। সো 8G 10 sorry 8 red, 10G, 6W and 4 blue। এই হচ্ছে আমার একটা বক্সের ভিতরে মার্বল আছে, আমি দুটো মার্বল পিক করব। ইন টোটাল আছে আমার 28 মার্বলস। আমি দুটো মার্বল পিক করব একটার পর একটা, এবং প্রথমটা তুলে আমি আর ওটাকে ঢালবো না। সো সেকেন্ডটা আমি যখন তুলবো তখন আমার টোটাল হচ্ছে 27। ওকে, আচ্ছা, 2 ব্লু মার্বলস আর ড্রন। আমি আস্তে আস্তে আগাচ্ছি। প্রথমটা আমি একটা এক্সপ্লেইন করে দিচ্ছি, প্রথম দুইটা আমি এক্সপ্লেইন করব স্লোলি, তারপর গেলো। আচ্ছা, দেখি আমরা B1-এর অর্থ হচ্ছে প্রথম ড্র আমার ব্লু, আর B2-র অর্থ হচ্ছে সেকেন্ড ড্র ব্লু। আমি দুটা মার্বল আমি ড্র করতেছি, তাহলে এইটার অর্থ দাঁড়াবে ফার্স্ট ড্র ইজ ব্লু অ্যান্ড সেকেন্ড ড্র ইজ ব্লু। ফার্স্ট ড্র ইজ ব্লু অ্যান্ড সেকেন্ড ড্র ইজ ব্লু। দেয়ারফর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার B1 ইন্টারসেকশন B2, B1 ইন্টারসেকশন B2। তো একটু আগে আমরা দেখলাম ইন্টারসেকশন এক্সপ্রেশনের একটু কমপ্লিকেটেড এক্সপ্রেশন, কিন্তু যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে কিন্তু আমি দুটোকে মাল্টিপ্লাই করলে আমার হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে প্রথমবার আমি কি ড্র করতেছি, এটার সাথে সেকেন্ড ড্রর কোনো সম্পর্ক আছে? তোমরা অনেকেই বলবা যেহেতু আমার ড্র উইদাউট রিপ্লেসমেন্ট, প্রথমবারের ছিল আমার 28, সেকেন্ড টাইম আমার 27, তাহলে অনেকে বলবা যে না আমার তো প্রবাবিলিটি চেঞ্জ, যেহেতু টোটাল চেঞ্জ হয়ে যাবে প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যাবে। দুটো ব্যাপার এখানে, একটা হচ্ছে যে আমার প্রবাবিলিটি ভ্যালু, আরেক হচ্ছে আমার ইভেন্ট। ইভেন্টের অর্থ হচ্ছে যে প্রথমবার আমি কি ড্র করেছি ওটার সাথে সেকেন্ড টাইম আমি কি ড্র করবো এটির কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রবাবিলিটি ভ্যালু আমার চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু ইভেন্টের কোনো সম্পর্ক নাই। দেখো আমরা এখানে যেটা করব, দুটো প্রবাবিলিটি জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে যেহেতু আমার ব্লু বল আছে আমার 4টা, প্রথমবার আমার ব্লু হবে 4/28, সেকেন্ড টাইম আমার ব্লু হবে
যেহেতু আমি একটা ব্লু টেনে ফেলেছি, সেকেন্ড টাইম আমার তিনটা ব্লু আছে, টোটাল 27, 3/27, therefore minus 1/63. Probability, first one blue and second one blue. Second, a green and a white marble are drawn. A green and a white marble are drawn. B. তাহলে আমার বলা নাই যে প্রথমটা কি আর সেকেন্ডটা কি, এটা বলা নাই, শুধু বলা হয়েছে যে একটা গ্রিন হবে একটা হোয়াইট হবে। তাহলে আমার ইভেন্টগুলো এভাবে হতে পারে, GW হতে পারে, প্রথমটা গ্রিন সেকেন্ডটা হোয়াইট, অথবা প্রথমটা হোয়াইট হতে পারে সেকেন্ডটা গ্রিন হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন যদি আসি যে এই দুটা কিন্তু আমার ইউনিয়ন হবে, either this has to happen GW or this has to happen. দুটো কিন্তু একসাথে ঘটবে না, দুটো একসাথে ঘটবে না। therefore আমি দুটার ইউনিয়ন দেখতেছি, এটা একই সাথে ইউনিয়নের এক্সপ্রেশনের ভিতরে আছে A plus B minus A intersection B, কিন্তু দুটা যেহেতু আমার একসাথে ঘটবে না, intersection is a null set, therefore আমার দুটার ইউনিয়ন আমার যোগ করলে আমার হয়ে যাবে। প্রথমবার আমার গ্রিন আসবে, গ্রিন আছে আমার 10, হোয়াইট আছে আমার 6, সো প্রথমবার গ্রিন আসবে 10/28, সেকেন্ড টাইম হোয়াইট আসবে 6/27, প্রথমবার হোয়াইট আসবে 6/28, 10/27, 10/63. Okay? Interesting. Next problem. No white marbles are drawn. কোনো হোয়াইট মার্বল উঠবে না। এখন যদি আমি কালারের দিকে যদি আমি খেয়াল করি, আমার দেখবো যে আমার অনেক কালার আছে, আর রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে। এখন তোমরা যদি কালার দিয়ে যদি ম্যাচ করতে চাও তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু বেশ কমপ্লিকেটেড হয়ে যায়। কিন্তু আমার কিন্তু কোন কালার উঠেছে ওটা নিয়ে কিন্তু আমার কোনো রেস্ট্রিকশন নাই, শুধু আমার রেস্ট্রিকশন হচ্ছে যে হোয়াইট উঠে নাই। তাহলে আমি আমার ইভেন্টকে এভাবে লিখব, W প্রাইম W প্রাইম, তার মানে আমার প্রথমবারও W উঠে নাই, সেকেন্ড টাইমে আমার W উঠে নাই। তাহলে আমার যদি আমি দেখি আমার W হোয়াইট আছে আমার 6টা, টোটাল আছে 28, তাহলে প্রথমবার আমার হোয়াইট উঠবে না, probability will be 22/28, second time white উঠবে না, probability should be 21/28. So 22/28, 21/27, 11/18. পরেরটা ইন্টারেস্টিং, at least one blue marble is drawn. আমি একটু আসতেই যাবো এটাতে। at least one blue marble is drawn, তার মানে কি মিনিমাম একটা ব্লু মার্বল উঠবে। এখন এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে at least one আর ব্লু, অন্তত একটা ব্লু থাকতে হবে, দুটোও থাকতে পারে, অন্তত একটা ব্লু থাকবে, দুটোও থাকতে পারে। তো আবার যদি আমি আমার কালারগুলোর দিকে যদি যাই এবং তোমরা যদি ব্লু দিয়ে যদি মেলাবার চেষ্টা করো, একটা ব্লু যদি ওঠে তাহলে তোমরা ইভেন্ট তোমরা বলবা BR হতে পারে, ব্লু রেড, RBও হতে পারে, বি ব্লু গ্রিন হতে পারে, গ্রিন ব্লু হতে পারে, লং লিস্ট অফ ইভেন্টস হতে পারে। হ্যাঁ, এভাবে করলেও হবে। ঠিক আছে, আমরা প্রবলেমটাকে অন্যভাবে আগাবো। এখানে বলা আছে লং ইভেন্ট, লং লিস্ট অফ ইভেন্ট, BGGB, লং লিস্ট অফ ইভেন্ট। আমরা জিনিসটাকে এভাবে দেখতে পারি, অ্যাটলিস্ট ওয়ান ব্লু যেভাবে যেহেতু বলা হয়েছে, আমি যদি শুধু খেয়াল করি যে ব্লু উঠেছে কি উঠে নাই, অন্য কোন কালার উঠেছে ওটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট না, ব্লু নিয়ে কি হচ্ছে ওটা শুধু ইম্পর্টেন্ট। আমি যদি ওইভাবে দেখি তাহলে আমার কি ঘটতে পারে, স্পেসের ভেতরে একটা ব্লু উঠেছে, যদি আমি বলি ওয়ান ব্লু, তাহলে অন্যটা ব্লু না, বলবো আমি B প্রাইম,
একটা ব্লু, ওকে। আচ্ছা, এটা তো এইভাবে হতে পারে, বি প্রাইম হতে পারে, বি হতে পারে একটা ব্লু, ওকে। একটা ব্লু উঠেছে, প্রথমটা ব্লু হতে পারে অর সেকেন্ডটা ব্লু হতে পারে, ওকে। দুটা ব্লু হতে পারে, সো আমার ইভেন্ট বি বি হতে পারে, ঠিক আছে। আরেকটা আছে কিন্তু, যেহেতু আমার স্পেস আমাকে পুরোটা দেখতে হবে যে কী কী ঘটতে পারে, তাহলে আমার এটাও ঘটতে পারে যে কোনো ব্লু ওঠে নাই, বি প্রাইম বি প্রাইম। তাহলে এই হচ্ছে আমার স্পেস ইন টার্মস অফ ব্লু। তাহলে এখন যেহেতু এখানে বলা আছে এটলিস্ট ওয়ান ব্লু, তার অর্থ হচ্ছে যে আমার এটা, দেখি কোন কালার চুজ করা যায়, ব্লু কালার নিলাম। সো আই এম লুকিং অ্যাট দিস কালার, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এই তিনটা হবে আমার এটলিস্ট ওয়ান ব্লু, এই তিনটা হবে আমার এটলিস্ট ওয়ান ব্লু। এখন তাহলে আমি এই তিনটা যোগ করে আমি প্রবাবিলিটি বের করতে পারি, ঠিক আছে, ওকে। বি প্রাইম বি প্রাইম বি বি প্রাইম বি প্রাইম বি বি বি, এটার ভিতরে এই তিনটা হচ্ছে আমার ইভেন্ট, এই তিনটা আমি যোগ করে ফেলতে পারি। অথবা যেহেতু একটু আগে আমি দেখেছি যে আমার স্পেসের প্রবাবিলিটি ওয়ান, তাহলে আমি ওয়ান থেকে শুধু বি প্রাইমটা মাইনাস করে নেব, ওয়ান থেকে বি প্রাইম মাইনাস করে নেব। সো probability of my event will be 1 minus b prime, okay, 1 minus b prime, সহজ হয়ে গেল। যে আমি বললাম না, অনেক সময় ইভেন্টের প্রবাবিলিটি আমরা ইভেন্ট প্রাইমের প্রবাবিলিটি থেকে আমরা বের করে ফেলি। দিস ইজ এক্সাম্পল, ওকে। এরকম এক্সাম্পল আমরা ভবিষ্যতে আরও দেখব। আর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, disk of polycarbonate plastic from supplier are analyzed for scratch resistance and shock resistance. এরকম টেবিল, এই টেবিলটা আমরা আগেও দেখেছিলাম, আবার দেখছি আমরা হাই 70, হাই লো 9, 16, ওকে। Let us define A, disk has high scratch resistance, A, okay, and B, disk has high shock resistance, this is B, okay. Okay, from the table, তাহলে probability of A, disk has high scratch resistance, total আছে আমার 100টা, 79 by 100. Probability of B, 86 by 100. এখন A given B, B এর ভিতরে A কতগুলো আছে, আমার যদি B ঘটে যায়, B এর ভিতরে A হচ্ছে আমার 70. So B given A is 70 by 86. B given A is 70 by 86. Or A given B 70 by 86, and B given A, once again 70 by 79. যদি A ঘটে যায়, এর ভিতরে B হচ্ছে আমার 70 by 79. প্রশ্ন, A and B, are they independent events? এই প্রশ্ন কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু খুব আসে। সো probability of A intersection B is probability of, যদি independent হয়, times probability of B if independent. তার মানে A given B 70 by 86, A আর B গুণ করলে কি আমি 70 by 86 পাই? If independent, A intersection B is A times B, তাহলে A আর B গুণ করলে কি আমি 70 by 86 পাই? যে ডেটা দেওয়া আছে ওই ডেটাতে আমি পাবো না। Therefore, since A given B is not equal to probability of A or whatever, okay, probability of A given B is probability of A
and probability of B given A is probability of B if independent. এগুলো ঘটছে না, therefore A and B are not independent even. Okay? এখন আমরা একটা খুব কমপ্লিকেটেড জিনিস নিয়ে আসতেছি, বেস থিওরাম। এটা মাথা ঠান্ডা রেখে এটাকে বুঝতে হবে। ব্যাপারটা ইজি না, কিন্তু এটা স্কিপ করার কোনো উপায় নাই। 1 নম্বর 2 নম্বর এটা বোঝার খুব দরকার। বেস থিওরাম ইজ আ পাওয়ারফুল টুল ইন ডিসিশন মেকিং। আমি এটা বুঝিয়ে তারপরে আমি জিনিসটা বোঝাবো যে এটা খুব প্র্যাকটিক্যালি কোথায় আসে। ওকে, we embark upon Bayes' theorem directly by getting into an example. Okay, exampleটা হচ্ছে an assembly plant receives voltage regulator from 3 suppliers. Voltage regulator voltage control করে একটা প্লান্টে 3জন সাপ্লায়ার সাপ্লাই দেয়। আমরা ওদেরকে B1, B2, B3 দিয়ে আমরা নাম দিচ্ছি। B1 60% দেয়, B2 30% দেয়, আর B3 10% দেয়। B3 10% দেয়। ওকে, B1 60% দেয়, B2 30% দেয়, আর B3 10% দেয়। অলসো আমরা বলছি এই যে 60% যে B1 দিয়েছে তার 95% ঠিকমতো কাজ করে, B2 যেই 30% দিয়েছে তার 80% ঠিকমতো কাজ করে, আর B3 যে 10% দিয়েছে তার 65% ঠিকমতো কাজ করে। ওকে, আবার বলি, B1 দেয় 60%, তার 90% ঠিকমতো কাজ করে, B2 দেয় 30%, তার 80% ঠিকমতো কাজ করে, আর B3 দেয় 10%, তার 65% ঠিকমতো কাজ করে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি ধরি যে 1000টা ভোল্টেজ রেগুলেটর আসছে, যার ভিতরে 600টা B1 দিয়েছে, 300টা B2 দিয়েছে, আর 100টা B3 দিয়েছে। B1 যে 600টা দিয়েছে তার 95% ঠিকমতো কাজ করে, B2 যে 30% দেয় তার 80% ঠিকমতো কাজ করতেছে, আর B3 যে 100টা দিয়েছে তার 65% ঠিকমতো কাজ করে। ওকে, প্রথমে আমি যে প্রশ্নটা করব, সব কিছু মিক্স করা আছে, একটা ভোল্টেজ রেগুলেটর তুলে আমি প্রশ্ন করব এটা যে ঠিকমতো কাজ করে প্রবাবিলিটি কত। আবার আমি সিচুয়েশনটা বলছি, 600টা B1 দিয়েছে, 95% ঠিকমতো কাজ করে, 300টা B2 দিয়েছে, 80% ঠিকমতো কাজ করে, 100টা B3 দিয়েছে, 65% ঠিকমতো কাজ করে, সবগুলো মিক্স করা আছে। একটা তুলে আমি প্রশ্ন করতেছি এটা যে ঠিকমতো কাজ করার প্রবাবিলিটি কত। ওকে, ওকে, let us define A as the voltage regulator receiver that works according to specification, ঠিকমতো কাজ করে। সো এই হচ্ছে আমার A, ঠিকমতো কাজ করে, এবং এর 3টা ভাগ আছে, B1, B2, B3। এখন যে কোনো ইভেন্টের জন্যই কিন্তু আমি লিখতে পারি, যেমন এর জন্য আমি লিখতে পারি A সবসময় will be equal to A intersection S। যে কোনো ইভেন্টের জন্য কিন্তু আমি লিখতে পারবো that the event A will be equal to A intersection, যেমন এখানে আমি লিখতে পারবো এটা হচ্ছে আমার S, A is equal to will be equal to A intersection S। ঠিক আছে, এবং A যেহেতু আমার B1 union B2 union B3, তাহলে আমি লিখতে পারি A intersection S will be equal to A intersection B1 union with A intersection B2 union with A intersection B3। ওকে, আচ্ছা, এখন B1 B2 B3 কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার মানে একটা ভোল্টেজ রেগুলেটর যদি B1 দেয় তাহলে আমি বলতে পারি যে B2 আর B3 দেয় নাই, যদি B2 দেয় তাহলে B1 B2 দেয় নাই। তাহলে এই যে এখানে যে ইউনিয়ন আছে,
এগুলোকে আমি যোগ করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি probability of A is equal to probability of A intersection B1 plus probability of A intersection B2 into A intersection B3. একটু আগে আমরা দেখেছি A intersection B1 is probability of A given B1 times probability of B1. আমরা একটু দেখি যে এটার অর্থ কি। এটার অর্থ হচ্ছে যে B1 regulator তো B1 দিয়েছে, given that the regulator was given by B1, what is the probability it works according to specification? Given that the regulator was given by B1, 60%, B1 there, what is the probability it works according to specification? 95. খেয়াল হচ্ছে তো? আমি একটু পিছনে যাই। B1 60% দেয়, ঠিকমতো কাজ করে 95. B2 30% দেয়, ঠিকমতো কাজ করে 80. B1 B3 10% দেয়, ঠিকমতো কাজ করে 65. তাহলে এটার অর্থ হচ্ছে এখানে given that is delivered by B1 0.6, what is the probability it works according to specification? 0.95. What is the probability delivered by B1? 0.6. তাহলে আমি যদি এগুলো যদি এখন লিখি probability A given B1 times B1, A given B2 times B2, সব কিছু আমি লিখলাম, নম্বরগুলো বসালে comes to 0.65, 0.95, 0.3, 0.8, 0.1, 0.65, 0.875. ওকে, অনেকে হয়তো তোমরা এটা করে ফেলেছো। তার মানে আমার 1000টা ভোল্টেজ রেগুলেটর, 600টা B1 দিয়েছিল 95% ঠিকমতো কাজ করে, 300টা B2 দিয়েছে 80% ঠিকমতো কাজ করে, 100টা B3 দিয়েছে 65% ঠিকমতো কাজ করে, সব কিছু মিক্স আপ করা আছে 870.875 that a regulator works according to specification. ওকে, তার মানে এই যে 1000টা ভোল্টেজ রেগুলেটর আছে তার ভিতরে 875টা ঠিকমতো কাজ করবে। This is the probability that any voltage regulator picked randomly will work according to specification. Great. এখন আমি ব্যাপারটা একটু ঘুরিয়ে দিব। We want to turn things around. ভোল্টেজ রেগুলেটর ঠিকমতো কাজ করে, প্রশ্নটা একটু ঠিকমতো ভালো করে বুঝতে হবে। ভোল্টেজ রেগুলেটর ঠিকমতো কাজ করে, সব কিছু কিন্তু মিক্স আপ করা আছে। ভোল্টেজ রেগুলেটর ঠিকমতো কাজ করে, আমি এখন প্রশ্ন করব এটা যে B1 দিয়েছে প্রবাবিলিটি কত? ভোল্টেজ রেগুলেটরটা ঠিকমতো কাজ করে, আমি জানতে চাচ্ছি এটা যে B1 দিয়েছে প্রবাবিলিটি কত। আগে আমরা বলেছিলাম A given B1, আগে আমরা বলেছিলাম A given B1, এখন আমি ঘুরিয়ে দেখছি এটা ঠিকমতো কাজ করে। What is the probability that it has been given by B1? So I'm actually looking at B1 times A intersection A divided by A. To find B1 intersection A, we consider the commutative that B1 intersection A is A intersection B1, কারণ আমি এটা জানি না, আমি এটা বের করব A intersection B1, A given B. You also write the expression of A যেটা আমরা আগে derive করেছিলাম. So B1 given A is this long expression, A given B1 times B1, A given B1, B1, B2, this like this, 0.6, 0.95 divided by 0.875, আমরা আগে বের করেছি 0.651. এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে সমস্ত ভোল্টেজ রেগুলেটরগুলো ডেলিভারি হয়, যে সমস্ত ভোল্টেজ রেগুলেটরগুলো ডেলিভারি হয় তার 60% ঠিকমতো কাজ করে। তার ভোল্টেজ ডেলিভারি হয় তার 60% B1 দেয়। একটা আমি কারেকশন করছি, যে ভোল্টেজ রেগুলেটরগুলো ডেলিভারি হয় তার 60% B1 দেয়, কিন্তু যেগুলো ঠিকমতো কাজ করে তার 65% B1 দেয়। Okay? How do we interpret this? We have probability B1 as 0.6. Okay? What this is telling is that of all the regulators delivered to the factory,
60% were delivered by B1. We have probability B1 given A is 0.651. What this is telling us is of all the regulators, those work according to specification, 65.1% are delivered by B1. এটাকে যদি আমি একটু ডায়াগ্রামে দেখি, B1 আমার 0.6 দেয়, B2 0.3 দেয়, B3 0.1 দেয়। 0.6 এর 0.95 ঠিক মতো কাজ করে। Therefore, what proportion of delivery is working according to specification? 0.6 times 0.95, 0.57. B2 0.3 দেয়। What proportion of delivery works according to specification? 0.8 times 0.3, 0.24. What B3 0.1 দেয়। 0.65 ঠিক মতো কাজ করে। 0.1 times 0.65, 0.65. এগুলো যদি আমি যোগ করি, 0.57, 0.24, 0.065 comes to 0.875. Therefore, আমি যদি প্রশ্ন করি যেগুলো ঠিক মতো কাজ করে, তার মানে আমি এখানে আছি, এটার কতটুক প্রপোর্শন B1 এর? 0.57. So 0.57 divided by 0.875 is what B1 has delivered. Okay? যেগুলো ঠিক মতো কাজ করে, আর যদি ঠিক মতো কাজ করে না, একটা রেগুলেটর ঠিক মতো কাজ করে না, আমি প্রশ্ন করছি যে what is the probability delivered by B1? ঠিক মতো কাজ করে না, তার মানে আমি এখানে আছি, ওকে, 0.03 divided by 0.125. এটাই বেস থিওরাম। ওকে, the general expression that can be derived is probability BJA is this is referred to as base theorem, এবং এটা extremely important in decision making. ওকে, চারজন টেকনিশিয়ান রেগুলারলি রিপেয়ার করে ABCD ঠিকমতো রিপেয়ার করে। A 20% রিপেয়ার করে, B 60% রিপেয়ার করে, C 15% রিপেয়ার করে, আর D 5% রিপেয়ার করে। কিন্তু A যে 20% রিপেয়ার করে তার 20 ভাগের 1 ভাগ সে ইনকমপ্লিট ছেড়ে দেয়। B যে 60% রিপেয়ার করে তার 10 ভাগের 1 ভাগ সে ইনকমপ্লিট ছেড়ে দেয়, 15%, 110, আর D 5%, 120. If the supervisor detects an incomplete repair, সুপারভাইজার একটা ইনকমপ্লিট রিপেয়ার পেল, প্রশ্ন উঠতেছে এটা যে A করেছে প্রবাবিলিটি কত, এটা যে B করেছে প্রবাবিলিটি কত। এই যে ডিসিশন মেকিং, সে জানতে চাচ্ছে যে একটা ইনকমপ্লিট রিপেয়ার অথবা ফল্টি রিপেয়ার A করেছে না B করেছে না C করেছে না D করেছে। ওকে, let us define the event that the repair was incomplete. We have been asked to find probability of A given E. ইনকমপ্লিট রিপেয়ার হয়ে গেছে, এটা যে A করেছে প্রবাবিলিটি কত, B, E, C। ওকে, আমরা যদি একইভাবে আগাই তাহলে আমরা দেখব এটা A করেছে, A 20% রিপেয়ার করে কিন্তু তার 1/20th সে ইনকমপ্লিট ছেড়ে দেয়। সো প্রবাবিলিটি A 0.2, incomplete 0.05, 1/20, 0.05. So A করেছে 0.2, incomplete 0.05, B করেছে 0.6, incomplete 0.1, সব যদি আমি যদি করি comes to 0.0875. Therefore, incomplete repair A করেছে 0.1143, তার মানে A রিপেয়ার করে 20%, কিন্তু ইনকমপ্লিট যেগুলো তার 0.11 এর রেসপন্সিবিলিটি। সিমিলারলি B রিপেয়ার করে 60%, কিন্তু 68% যেগুলো ইনকমপ্লিট জন্য B রেসপন্সিবল, C, D একই 0.1714, আর D 0.0286। আজকে লাস্ট একটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট এটা, তবে ইনফ্যাক্ট 60-এর দশকে এই প্রবলেম দিয়ে বেস থিওরাম খুব ইম্পর্টেন্সে আসছিল বায়োস্ট্যাটিস্টিক্সে, এবং এটার সাথে আমরা আমাদের প্র্যাকটিক্যাল যখন আমরা কোনো ডায়াগনস্টিক টেস্ট করতে যাই তখন আমরা এটার একটা ইমপ্লিকেশন দেখব। এখানে যে নাম্বারগুলো আছে একটা নাম্বারগুলো খেয়াল করো, কোনো জায়গায় কিন্তু কোনো নাম্বারে কোনো গড়মিল নাই, কোনো ভুল নেই, এবং কোনো খারাপ কোনো নাম্বার নেই। এই ল্যাবরেটরি টেস্ট ইজ 99% ইফেক্টিভ। আমরা কোনো ব্লাড টেস্ট করাবো,
বলছে দ্য টেস্ট ইজ 99% এফেক্টিভ। খুব ভালো। ইন ডিটেক্টিং এ সার্টেন ডিজিজ ওয়ান ইনফ্যাক্ট ইজ প্রেজেন্ট। গড ফরবিড তোমাদের যদি ব্লাড সুগার যদি হাই থাকে তাহলে রক্ত টেনে তোমাদের এটাকে প্লাজমা গ্লুকোজ বলা হয়, এই চেক করা হবে, বলা হচ্ছে যে টেস্টটা 99% এফেক্টিভ। ওকে, গুড টেস্ট। হাউএভার, গন্ডগোলটা এখানে, হাউএভার দ্য টেস্ট অলসো ইলস এ ফলস পজিটিভ। তার মানে তোমার নাই কিন্তু অ্যাকচুয়ালি বলে দেবে তোমার এটা আছে। 1% কেসে, 1% কেসে অ্যাকচুয়ালি বলে দেবে যে তোমার এটা আছে কিন্তু অ্যাকচুয়ালি তোমার নাই। ওকে, ফর হেলদি পারসন। এখন ইফ 0.5% অফ দ্য পপুলেশন, 0.5% অফ দ্য পপুলেশন, তার অর্থ হচ্ছে 1000 জনের ভেতরে 5 জনের এই অসুখটা আছে। 0.5%, 1000 জনের ভেতরে 5 জনের এই অসুখটা আছে। বোঝাতে পারতেছে আশা করি? টেস্ট পজিটিভ আসছে, টেস্ট পজিটিভ আসছে, ঘটনা ঘটে গেছে, পজিটিভ চলে আসছে। আমি এখন পাল্টা প্রশ্ন করব, আমার হাতে টেস্ট রেজাল্ট পজিটিভ, আমি পাল্টা প্রশ্ন করব, আমার যে অ্যাকচুয়ালি অসুখটা আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? টেস্ট রেজাল্ট কিন্তু পজিটিভ, অলরেডি হয়ে গেছে, অলরেডি ঘটনা ঘটে গেছে। আমি এখন পাল্টা প্রশ্ন করছি, আমার যে অ্যাকচুয়ালি অসুখ আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? ওকে ওকে, কারণ প্রশ্নটা কেন উঠতেছে? প্রশ্নটা উঠতেছে টেস্ট রেজাল্ট পজিটিভ, এখন এটা দুভাবে হতে পারে। আই এম অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য 0.5% পপুলেশন, তার মানে আমি অসুস্থ এবং 99% ইফেক্টিভনেসে এটা ডিটেক্ট হয়েছে, অথবা আমি এখানে না, আমি 0.995 ভিতরে আছি, আমি অসুস্থ না, আমি 0.995 ভিতরে আছি কিন্তু ফলস পজিটিভ 1% ভিতরে এটা আমি চলে আসছি আনফর্চুনেটলি। প্রশ্নটা এই জন্য উঠছে যে আমার হাতে পজিটিভ টেস্ট রেজাল্ট আসছে, এটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ইট ইজ ট্রু? সব কিছু অঙ্ক করার পর ইট কামস টু 0.332, ইট কামস টু অনলি 0.332। এবং এটা যখন 60-এর দশকে অ্যাকচুয়ালি এটাই করা হয়েছিল, এটা করে বায়োস্ট্যাটিস্টিশিয়ানদের চোখ খুলে গেছিল তখন, যে ওয়েট আ মিনিট, দ্য নাম্বারস আর নট রং, দ্য নাম্বারস আর নট লাইং। ওকে, তাহলে এই জন্য কী করা যায়? এই জন্য আজকাল তোমরা দেখবা যে ডাক্তাররা কখনো একটা টেস্ট দেয় না, ডাক্তাররা কখনই কিন্তু একটা টেস্ট দেয় না। এবার যেটা নিয়ে ডাক্তারদের অনেক ক্রিটিসিজম করা হয়, টু সাম এক্সটেন্ট দ্য ক্রিটিসিজম ইজ, আমিও ক্রিটিসিজমকে আমি জাস্টিফাই করবো না বা এগেনস্ট আমি কিছু বলবো না, কিন্তু ডাক্তারদের এই অনেকগুলো টেস্ট দেওয়ার পিছনে একটা লজিক হচ্ছে হয় যে সবগুলো টেস্ট একসাথে ফলস হবে না, সবগুলো টেস্ট একসাথে ফলস হবে না। ওকে, সো দিস ইজ অ্যান ইমপ্লিকেশন অফ বেস থিওরাম, দিস ইজ অ্যান ইমপ্লিকেশন অফ বেস থিওরাম। বেস থিওরামের আরেকটা ইমপ্লিকেশন, খুব সিরিয়াস ইমপ্লিকেশন আসে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে ছবি আপ করা হয়, এখন অনেক সময় এই ব্যাপারটা হয়েছে যে তোমার ফ্রেন্ডরা তোমার ছবি আপ করেছে, তুমি জানো না, কোনো একটা জায়গায় তোমরা রেস্তোরাঁতে খাচ্ছিলে বা কিছু একটা কোনো গ্রুপে তোমার ফ্রেন্ডরা তোমার ছবি আপ করেছে, কয়েকদিন পরে তোমার কাছে একটা প্রশ্ন আসে, ইজ দিস ইউ? এক্সপিরিয়েন্স করেছো তোমরা হয়তো, তুমি জানো না, কোনো একটা গ্রুপে তুমি ছিলে, ওকে, কয়েকদিন পরে তোমার কাছে প্রশ্ন আসে, ইজ দিস ইউ? এই যে ডিটারমিনেশন যে সোশ্যাল মিডিয়া করেছে, 2 স্টেপে করে। প্রথমে ওই গ্রুপের ভেতরে ফেস রেকগনিশন করে, তোমার নাম যদি জাস্ট এমনি ধরলাম যে তোমার নাম আই ডোন্ট নো কিছু একটা জব্বারের নাম যদি কেউ থেকে থাকে
গুড লাক। ওকে, তোমার নাম জব্বার। তো ফেস রেকগনিশন করে প্রথমে বের করা হয় দিস ইজ দ্য ফেস অফ জব্বার, দিস ইজ দ্য ফটো অফ জব্বার। ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড প্রশ্ন করা হয়, আমি যে এটাকে রেকগনাইজ করলাম দ্যাট দিস ইজ দ্য ফেস অফ জব্বার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দিস অ্যাকচুয়ালি ইজ দ্য ফেস অফ জব্বার? কারণ অন্য কারো চেহারার সাথে জব্বারের চেহারা মিলে যেতে পারে। এই দুটা স্টেপের যখন কোনো ম্যাচ করে যায়, তখন জব্বারের কাছে প্রশ্ন যায়, ইজ দ্যাট ইউ? বেস থিওরেম হয়। ওকে, আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি ইনশাআল্লাহ আমাদের নেক্সট লেকচার আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।